বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে 2024 সালের 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। চিন্ময় কৃষ্ণ দাস তার ভক্তদের নিকট চিন্ময় প্রভু নামে অধিক জনপ্রিয়। তার অপরাধ কি ছিল? কোন অপরাধে তিনি গত 1 বছর 2 মাস যাবৎ কারাবন্দী? এমন কি অপরাধ করেছেন তিনি যে গত 14 মাসেও তার জামিন হলো না? 2024 সালের 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুও। সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। চিন্ময় দাস কিভাবে জাতীয় পতাকা অবমাননা করেছেন? চিন্ময় যেই সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন, সেই সমাবেশের পাশে কোনো এক ব্যক্তি বাংলাদেশের পতাকার থেকে উঁচুতে একটি গেরুয়া পতাকা উড়িয়েছিলেন। তাও বাংলাদেশের জাতীয় পতাকা যেই দণ্ডে ছিল, গেরুয়া পতাকাটি সেই দণ্ডে ছিল না, ছিল ভিন্ন একটি খুঁটিতে। তাতে নাকি পতাকার অবমাননা হয়েছে। আর 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় জঙ্গিরা যখন বাংলাদেশের পতাকার উপর কালেমা লেখা পতাকা ওড়ায়, তখন জাতীয় পতাকার অবমাননা হয় না। রাজাকার সাইদি পুত্র শামীম সাইদি যখন বাংলাদেশের জাতীয় পতাকার উপর আরেকটি পতাকা টাঙিয়ে নৌকায় করে শোডাউন করে, তখন জাতীয় পতাকার অবমাননা হয় না। দেশটা কি রাজাকার আর তার ছানাপোনারা লিখে নিয়েছে? যেই অপরাধ চিন্ময় কৃষ্ণ দাস করেইনি, সেই অপরাধে তাকে 1 বছরেরও বেশি সময় জেলে থাকতে হচ্ছে। আর রাজাকার শাবক শামীম অপরাধ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আইন কি শুধু চিন্ময় কৃষ্ণ দাসের জন্য? রাজাকারের বাচ্চারা কি আইনের ঊর্ধ্বে? চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার অপরাধ কি? তিনি হিন্দুদের অধিকারের পক্ষে কথা বলতেন। 5 আগস্টের পর সারা দেশে হিন্দুদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মন্দিরে হামলার প্রতিবাদ করতেন তিনি প্রকাশ্যে। যে সময় অনেকেই ভয়ে প্রতিবাদ করতে পারেননি, চিন্ময় ছিলেন অকুতভয়। যে সময় অনেকেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিনমিন করেছেন, তখন চিন্ময় শিরদাঁড়া সোজা রেখে, চোখে চোখ রেখে প্রতিবাদ করেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়েছেন, ন্যায্য অধিকার চেয়েছেন। তিনি সাধারণ হিন্দুদের হয়ে প্রতিবাদ করেছিলেন। তার সমাবেশগুলোতে অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকত। তিনি বাংলাদেশের সনাতনীদের একজোট করেছিলেন। তাদের উপরে ঘটে চলা অত্যাচার নির্যাতনের প্রতিবাদের আওয়াজ তুলতে বলেছিলেন। আর এই দুঃসাহসিকতার জন্যই আজও তিনি জেলে বন্দী। 2024-এর 31 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপি নেতা ফিরোজ খান। সেই মামলার পরিপ্রেক্ষিতেই 25 নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এদিকে 26 নভেম্বর চট্টগ্রাম আদালতের বাইরে হিন্দু সম্প্রদায়ের অনেকে জড়ো হয়েছিলেন চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদ জানাতে। সেই জনতার উপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ রয়েছে। ওই সংঘর্ষে এক আইনজীবী নিহত হন। সেই ঘটনায় হত্যা মামলা হয় এবং বেশ কজনকে দ্রুতই গ্রেফতার করে পুলিশ। অবাক করা ব্যাপার হলো, এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে নতুন করে গ্রেফতার দেখানো হয়। যখন ঘটনাটি ঘটে সে সময় চিন্ময় কৃষ্ণ দাস প্রিজন ভ্যানে পুলিশ প্রোটেকশনে ছিলেন। সে নাকি এই হত্যা মামলার আসামি। কি অদ্ভুত ব্যাপার! আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, সেটা আমিও চাই। আমিও জানতে চাই আইনজীবী আলিফকে আসলে কারা খুন করেছে। আইনজীবী আলিফকে কার নির্দেশে খুন করা হয়েছে সেটাও জানতে চাই। তবে আমার মনে হয় না বর্তমান সরকার এই বিচার করবে। আমি ধারণার উপর ভিত্তি করে কোনো কথা বলতে চাই না। যদি এই মামলার সত্যিকারের ন্যায় বিচার হয়, তবে হয়তো অনেক অজানা সত্য সামনে আসবে, অনেক মুখোশ খুলে যাবে, আর সমাজ বুঝতে পারবে এই হত্যার পেছনে আসলে কোন শক্তি কাজ করেছিল। আলিফ হত্যাকাণ্ডের পর আলিফ হত্যাকে কেন্দ্র করে সারা দেশে তৌহিদি জনতার ব্যানারে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। আমি বরাবরই বলে আসছি, বাংলাদেশের ইসকনকে ইস্যু করে যে আন্দোলনগুলো হয় সবই মূলত বাংলাদেশকে হিন্দু শূন্য করার মেটিকুলাস প্ল্যান। যেমন তারা খুব ভালো করেই জানে, ইসকন সদস্য বাদেও অনেক সাধারণ হিন্দুরা হাতে লাল সুতা বাঁধে।
দেখুন, তারা ইচ্ছাকৃতভাবে সাধারণ হিন্দুদের টার্গেট করে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে। দেশের সংখ্যাগুরুদের ভেতর আরো বেশি হিন্দু বিদ্বেষ, ইসকন বিদ্বেষ তৈরি করাই এদের উদ্দেশ্য। কিছুদিন আগেই একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে শুধুমাত্র হাতে লাল সুতা বাঁধার কারণে একজন সাধারণ গরিব হিন্দু রিক্সা চালককে ভারতীয় গুপ্তচর ট্যাগ দিয়ে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করে তৌহিদি জনতা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী শারীরিকভাবে অসুস্থ। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার উন্নত চিকিৎসা দরকার। অসুস্থ শরীর নিয়ে কেউ বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে রাষ্ট্রের দায়িত্ব তার জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা। এই মৌলবাদী সরকার তাকে উন্নত চিকিৎসার সুযোগ দিবে, এটা আমার বিশ্বাস হয় না। ইসলামপন্থী জঙ্গিদের তোষামোদকারী এই সরকারের চোখে চিন্ময় কৃষ্ণ দাস দোষী। কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের চিত্র চিন্ময় কৃষ্ণ দাসের মাধ্যমে পৌঁছে যেত বিশ্বব্যাপী। তার প্রতিবাদী কণ্ঠস্বর বাংলাদেশে ও ভারতের কোটি কোটি হিন্দুর কণ্ঠস্বরে পরিণত হয়েছিল। বাংলাদেশে সরকারি ছত্রছায়ায় যে সুপরিকল্পিত নিপীড়ন ও সহিংসতা চলছে তা আড়াল করাই ছিল চিন্ময় দাসকে দমন পীড়নের মূল উদ্দেশ্য। সত্য চাপা থাকে না, সত্যকে চেপে রাখা যায় না। দীপুচন্দ্র দাসের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসলামী আইনের কদর্য রূপ। এই বর্বর সন্ত্রাসী আদর্শ কতটা নৃশংসতা, নির্মমতা, বর্বরতার শিক্ষা দেয় সেটা আবারও নতুন করে জানলো মানুষ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বাস্তবতা সম্পর্কে জানলো সারা বিশ্ব। একজন চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে আটকে রেখে সরকার কি এসব ঘটনাকে ধামাচাপা দিতে পেরেছে? পারেনি, পারবেও না। আজ লক্ষ কণ্ঠস্বর বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে, প্রতিবাদ জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থাকে। আপনারা সবাই জানেন, বলতে গেলে এক প্রকার বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতাই এসব হিন্দু নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ফেসবুক পোস্টে দায় সারা, নিন্দা জ্ঞাপন ছাড়া আর কিছুই করে না। সরকারকে বলছি, আপনারা আসলে কি চাচ্ছেন? আপনাদের প্রশাসনের চোখের সামনে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হলো। আপনারা কি চান কেউ এসব হত্যার প্রতিবাদ না করুক? বাংলাদেশের থেকে কেউ প্রতিবাদ করলেই তার মুখ বন্ধ করার জন্য মিথ্যা মামলা, জেল, জরিমানা? একটুও কি লজ্জা করে না আপনাদের? আপনাদের কি বিবেক বলতে কিছুই নেই? আপনারা কি আপনাদের মানবতাকে জঙ্গিদের কাছে বন্ধক রেখে দেশ চালাচ্ছেন? ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সকলকে ধন্যবাদ।